হুম, রাস্তা তো তৈরি হয়, মানে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পার করার জন্য। কিন্তু এমন কোনো রাস্তার কথা কি আমরা ভেবেছি যেটা পার হওয়াটাই আসলে একটা গন্তব্য? আহ প্রতিদিনের জীবনে রাস্তা মানেই তো ওই যানজট, হর্ন আর কংক্রিটের একঘেয়েমি। একদম তাই। আর ঠিক এই কারণেই আজকের এই গভীর বিশ্লেষণটা বা ডিপ ডাইভটা এত স্পেশাল। আজ আমাদের উৎস উপাদান হল একোজ অফ সাঙ্গু, আ জার্নি থ্রু ধুপাছড়ি হিলস নামের একটা ছোট্ট কিন্তু দারুণ চিত্তাকর্ষক লেখা। এটা মূলত একটা ট্র্যাভেল ভিডিওর বিবরণ। চট্টগ্রামের দোহাজারি থেকে ধোপাছড়ি পর্যন্ত একটা পাহাড়ি রাস্তার কথা বলা হয়েছে এখানে। ঠিক। তবে আজকে আমরা শুধু কোনো ট্যুরিস্ট স্পটের বর্ণনা দেব না। আমাদের মিশন হলো কিভাবে মাত্র কয়েক লাইনের এই বর্ণনায় মানুষের স্নায়বিক চাপ আর শহরের বন্দিদশা থেকে পালানোর একটা নিখুঁত মনস্তাত্ত্বিক ব্লুপ্রিন্ট ফুটে উঠেছে সেটা খোঁজা। যারা শুনছেন তাদেরকে এই অদ্ভুত যাত্রার সাথে পরিচয় করানো। এই নির্দিষ্ট বিবরণীটার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর অন্তর্নিহিত মনস্তত্ত্ব। এখানে কিন্তু কেবল কিছু পাহাড় বা নদীর কথা বলা হয়নি। একটা সূক্ষ্ম মানচিত্রের মতো, তাই না? একদম ঠিক। প্রকৃতির প্রতি মানুষের মস্তিষ্কের যে আদিম প্রতিক্রিয়া, সেটারই একটা মানচিত্র। দোহাজারি থেকে লালুটিয়া বা দিয়াকুলের মতো জায়গাগুলো দিয়ে যাওয়ার এই পথটি কেন আমাদের মনে এত গভীর প্রভাব ফেলে, তার পেছনে খুব স্পষ্ট কিছু স্নায়বিক কারণ রয়েছে। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খতিয়ে দেখি। সোর্সের শুরুতেই কিন্তু দারুণ একটা উপমা ব্যবহার করা হয়েছে। দোহাজারি থেকে ধোপাছড়ির এই যাত্রাকে বলা হয়েছে একটা জীবন্ত চিত্রকর্ম বা লিভিং পেইন্টিং। উপমাটা সত্যিই খুব চমৎকার। উপমাটা আমাকে বেশ ভাবিয়েছে। ধরুন কেউ যখন আর্ট গ্যালারিতে হাঁটে, সে তো দেয়ালের স্থির পেইন্টিং দেখে, কিন্তু লেখক একে নিছক কোনো সুন্দর দৃশ্য না বলে সরাসরি জীবন্ত চিত্রকর্ম বললেন কেন? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো মানুষের ভিজুয়াল প্রসেসিং বা দৃশ্যপট প্রক্রিয়াকরণের পদ্ধতি। একটা সাধারণ পেইন্টিং তো একটা নির্দিষ্ট মুহূর্তের অতীত। শিল্পীর তুলির আঁচড়গুলো সেখানে স্থির। হ্যাঁ, আর মস্তিষ্ক খুব দ্রুত সেই স্থির ফ্রেমটা বুঝে ফেলে। কিন্তু এই হিলি রোডের বর্ণনায় লালুটিয়া বা দিয়াকুলের যে রূপ, সেটা তো প্রতি মিলি সেকেন্ডে বদলাচ্ছে। ও আচ্ছা, মানে বাতাসের সাথে গাছের পাতার কাঁপুনি, মেঘের চলন এসব মিলে। একদম। সাথে রোদের লুকোচুরি তো আছেই। সবকিছু মিলিয়ে একটা চলমান ক্যানভাস তৈরি হয়। প্রকৃতি এখানে স্থির নয়, বরং প্রতিনিয়ত নিজেকে নতুন করে রেন্ডার করছে। অনেকটা যেন কোনো ওপেন ওয়ার্ল্ড ভিডিও গেমের মতো, যেখানে ভ্রমণকারী সামনে এগোলেই কেবল নতুন চারপাশটা দৃশ্যমান হতে থাকে। হ্যাঁ, ঠিক তাই। একে বলা যায় এক ধরনের প্যারাল্যাক্স এফেক্ট। ভ্রমণকারী নিজস্ব গতির কারণেই দূরের পাহাড় আর কাছের গাছপালার মধ্যে একটা আপেক্ষিক গতি তৈরি হয়। তার মানে এই জীবন্ত চিত্রকর্মটা শুধু দূর থেকে দেখার বিষয় নয়, যিনি এই পথ দিয়ে যাচ্ছেন তার উপস্থিতির কারণেই দৃশ্যটা পূর্ণতা পাচ্ছে। মস্তিষ্ক যখন চারপাশের এই বিশাল চলমান ক্যানভাসের অংশ হয়ে যায়, তখন পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে মানুষের সচেতনতা বহুগুণ বেড়ে যায়। বাপরে! আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে দারুণ হয়ে ওঠে। সোর্সে খুব স্পষ্টভাবে একটা দ্বৈত রূপ বা ডুয়েলিটির কথা বলা হয়েছে। হ্যাঁ, রাস্তার দুই পাশে সেই বৈপরীত্য। ঠিক ধরেছেন। একপাশে সাঙ্গু নদীর স্বচ্ছ প্রবাহমান জলরাশি, আর অন্য পাশে সারি সারির বিশাল সেগুন গাছের বাগান। এখানে একটা বিশাল কন্ট্রাস্ট কাজ করছে। একটা তরল আর অন্যটা কঠিন। হ্যাঁ, নদীর জল বিশৃঙ্খল আর গতিশীল, অন্যদিকে সেগুন বাগান হলো মাটির গভীরে শেকড় গেঁথে থাকা অটল একটা অস্তিত্ব। এই দুই বিপরীত জিনিস কিভাবে শান্তি আর সৌন্দর্য তৈরি করে? এটা শান্ত স্বরে বিশ্লেষণ করলে বলতে হয় বিষয়টা সরাসরি কগনিটিভ লোড থিওরির সাথে যুক্ত। নদীর জলের যে বিশৃঙ্খল গতি, সেটা মনের একঘেয়েমি কাটায়। বহমান জল সবসময় নতুনত্বের সিগন্যাল দেয়। ঠিক। আর সূক্ষ্ম সেগুন গাছগুলো হলো ফ্র্যাক্টাল জ্যামিতির একটা চমৎকার উদাহরণ। এদের সোজা কাণ্ড আর ডালপালা আমাদের অবচেতন মনে স্থায়িত্ব আর আশ্রয়ের অনুভূতি দেয়। তার মানে দাঁড়াচ্ছে আমাদের মস্তিষ্ক একই সাথে দুটো বিপরীতমুখী সংকেত পাচ্ছে। একদিকে নদী থেকে পাচ্ছে মুক্তির সংকেত, আর অন্যদিকে সেগুন বাগানের কাছ থেকে পাচ্ছে নিরাপত্তার সংকেত। এই দুইয়ের নিখুঁত সম্মেলনই হলো সেই স্নায়বিক ভারসাম্য যা আমাদের শহরে জীবনে পুরোপুরি অনুপস্থিত। শহরে তো আমরা সারাদিন শুধু অস্বস্তিকর বিশৃঙ্খলার মধ্যে থাকি। হ্যাঁ।